হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকছে হুমায়ুন আহমেদের শেষ উপন্যাস দেয়াল। দেয়াল উপন্যাসটির চতুর্থ এপিসোড থাকছে আজকের ভিডিওতে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের এপিসোড। চলছে মার্চ মাস। সে বছর মার্চ মাসে অস্বাভাবিক গরম পড়েছিল। আকাশ থেকে রোদের বদলে আগুন জ্বলছে। গাছের কোনো পাতাই নড়ছে না। আসন্ন দুর্যোগে ঝিঁঝি পোকা দিনের বেলা ডাকে, এখন তাই ডাকছে। প্রচণ্ড গরমে কালো পোশাক পরা আর্টিলারির প্রধান মেজর ফারুক খুব ঘামছেন। গায়ের কালো শার্ট ভিজে উঠেছে। তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ মেঘে ঢাকা। গত কয়েকদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। মেঘের কারণেই গরম বাড়ছে। গ্রিনহাউস ইফেক্ট। একসময় নাকি পৃথিবীর গরম বাড়তে বাড়তে এমন হবে যে মানুষ ও পশু পাখির বাসের অযোগ্য হয়ে যাবে। ফারুকের মনে হচ্ছে সেই দিন বেশি দূর না। মেজর ফারুক দলবল নিয়ে চট্টগ্রামের হাটহাজারির জঙ্গলে। তার শীতকালীন রেঞ্জ ফায়ারিংয়ের শিডিউল। মার্চ মাসে শীত নেই, চামড়া পুরানো গরম পড়েছে। সকালবেলা মাঝারি পাল্লার কামানে কয়েক দফা গুলি চালানো হয়েছে। জওয়ানরা তার মতোই ক্লান্ত। তিনি সুবেদার মেজর ইশতিয়াককে ডেকে বললেন, আজকের মতো ফায়ারিং বন্ধ। ইশতিয়াক বলল, স্যার কি শরীর খারাপ করেছে? ফারুক বললেন, আই এম ফাইন, গেট মি এ গ্লাস অব ওয়াটার। তার জন্যে তৎক্ষণাৎ পানি আনা হলো। পানির গ্লাসে বরফের কুচি ভাসছে। ফারুক গ্লাস হাতে নিয়েও ফেরত পাঠালেন। ইশতিয়াক বললেন, স্যার পানি খাবেন না? ফারুক বললেন, না, একজন সৈনিক সর্ব অবস্থার জন্য তৈরি থাকবে। সামান্য গরমে কাতর হয়ে বরফ পানি খাবে না। বরফ পানি ছাড়া পানি দেই? না, মুক্তিযুদ্ধের সময় এক নাগারে 2 দিন পানি না খেয়েছিলাম। ইশতিয়াক বলল, পানি ছাড়া কেন ছিলেন স্যার? বাংলাদেশে তো পানির অভাব নেই। যেখানে ছিলাম সেখানে সুপেয় পানির অভাব ছিল। সবই পাট পচা নোংরা পানি। ভাগ্যিস পানি খাইনি। যারা খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। সেবার আমাদের হাতে অল্প বয়সী একজন পাকিস্তানি ক্যাপ্টেন ধরা পড়েছিল। তার সঙ্গে ছিল বোতল ভর্তি পানি। দাঁড়াও, তার নামটা মনে করি। এস দিয়েই নাম। ইদানিং কেন যেন পুরনো দিনের কারোর নামই মনে পড়ে না। যাক, মনে পড়েছে। নাম ছিল শামস। রাজপুত্রের মতো চেহারা। মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডে খুঁত থাকলেও তার কোনো খুঁত ছিল না। কাড়া নাক, পাতলা টুট, মাথার চুল কুকড়ানো, আবুল আহাবের মতো গায়ের রং। স্যার, আবুল আহাবকে? আমাদের প্রফেটের চাচা। ওই সূরা নিশ্চয়ই পড়েছ, আবুল আহাবের 2 হস্ত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। পড়েছি স্যার, সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ আগুন। আবুল আহাব এর অর্থ আগুনের পিতা। লাহাবের গাত্রবর্ণ ছিল আগুনের মতো। ক্যাপ্টেন শামসের গায়ের বর্ণও তাই। সঙ্গে ক্যামেরা থাকলে তার একটা ছবি তুলে রাখতাম। মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে জিনিসটার অভাব অনুভব করেছি তা হলো একটা ভালো ক্যামেরা। ছবি তোলার মতো অপূর্ব সব সাবজেক্ট পেয়েছি। সমস্যা হচ্ছে, সৈনিকের হাতে রাইফেল মানায়, ক্যামেরা মানায় না। এখন অবশ্যই আমার সঙ্গে ক্যামেরা আছে, লাইকা নাম, জার্মানির ক্যামেরা, কিন্তু ছবি তোলার সাবজেক্ট পাচ্ছি না। সুবেদার মেজর ইশতিয়াক বিনীত গলায় বলল, স্যার, 1 গ্লাস পানি খান। বরফ ছাড়া 1 গ্লাস পানি দিতে বলি? না। ক্যাপ্টেন শামসের গল্পটা শুনো। আমি তার পানির বোতলের সবটা পানি ডক ডক করে খেয়ে ফেললাম। তাকে বললাম, থ্যাংক ইউ, ইউ সেভড মাই লাইফ। পানির বদলে তুমি কিছু চাও? সে বলল, ইয়েস, অলসো ওয়ান্ট টু সেভ মাই লাইফ। আমি বললাম, এটা সম্ভব না, কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করা হবে। সে কিছুক্ষণ শিশুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। শিশুর দৃষ্টির অর্থ হচ্ছে, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। সে বলল, আমার হাতে কতক্ষণ সময় আছে? আমি বললাম, 8 ঘন্টা ম্যাক্সিমাম। সে বলল, 1 কাপ কফির সঙ্গে একটা সিগারেট খেতে চাই। চা কফি নেই, তোমাকে সিগারেট দিতে পারি। আমি কেটু সিগারেটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিলাম। তাকে বললাম,
মৃত্যুর জন্য তৈরি হওয়া মাত্র আমাকে বলবে। শামস বলল, একজন সৈনিক সবসময় মৃত্যুর জন্য তৈরি। পাকিস্তানি ওই ক্যাপ্টেনের কথা আমার মনে ধরছিল। এখন সুযোগ পেলেই আমি বলি, একজন কাটি সৈনিক সবসময় মৃত্যুর জন্য তৈরি। একজন কাটি সৈনিক যুদ্ধ ছাড়াও সারা জীবন রণক্ষেত্রে কাটায়। পাকিস্তানি ওই ক্যাপ্টেনের মৃত্যুর জন্যে কি আপনার কোনো অনুশোচনা আছে? ফারুক বললেন, অনুশোচনা নেই। তাকে আমি নিজের হাতে গুলি করি। ওই ক্যাপ্টেন আমাদের অনেক মেয়েকে রেপ করেছে। তার অভ্যাস ছিল মেয়েদেরকে রেপ করা। এটা ছিল তার ফান পার্ট। ইশতিয়াক বললেন, কি বলেন স্যার? যুদ্ধ ভয়াবহ জিনিস ইশতিয়াক, যুদ্ধে ফান পার্ট লাগে? যাই হোক, এখন এক গ্লাস পানি খাবো, বরফ দিয়েই খাবো। একটা জিপ রেডি করতে বলো। আমি হলি শহর যাব, একজনের সঙ্গে দেখা করব, তবে রাতেই ফিরব। স্যার, আমি কি সঙ্গে যাব? যেতে পারো। হলি শহরে কার কাছে যাবেন? একজন পীর সাহেবের কাছে যাব। তিনি জন্মান্ধ, বিহারি। কোরআনে হাফেজ বলে অনেকেই তাকে আন্দা হাফেজও ডাকে। তুমি কি তার বিষয়ে কিছু জানো? জি না স্যার। আমার জানা মতে তিনি একমাত্র মানুষ যিনি ভবিষ্যৎ চোখের সামনে দেখেন। আল্লাহ পাক অল্প কিছু মানুষকে অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠান, তিনি তাদের একজন। বলেন কি স্যার? আমি তোমাকে সত্যি কথা বলছি। ভালো কথা। আমিও যে পীর বংশের সন্তান তা কি জানো? জি না স্যার, আমি পীর বংশের ধারা অনুযায়ী আমি একজন গদিসীন পীর, অথচ আমার কোনো ক্ষমতাই নেই। এটা একটা আফসোস। তবে আফসোস থাকা ভালো। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ইশতিয়াক বলল, স্যার, আপনি মাঝে মাঝে ফিলোসফারদের মতো কথা বলেন। মেজর ফারুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সরি ফর দ্যাট। একজন সৈনিক সবসময় সৈনিকের মতো কথা বলবে, ফিলোসফারদের মতো বা রাজনীতিবিদের মতো কথা বলবে না। আই হ্যাড বট দ্য ক্লাসেস। ইশতিয়াক বলল, স্যার, একটা কথা বলি। ফারুক বললেন, বলো। আপনি প্রায়ই মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার সব গল্প বলেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধে খুব অল্প সময় ছিলেন। আপনি যুদ্ধে গেলেন নভেম্বরের শেষ দিকে, দেশ স্বাধীন হলো ডিসেম্বরে। ফারুক বললেন, তুমি কি আমার গল্প অবিশ্বাস করছো? জি না স্যার, একটি যুদ্ধে 24 ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে, পারে না? পারে স্যার। ক্যাপ্টেন শামসকে নিয়ে আমি প্রায়ই যে গল্প করি তা আনরেকর্ড আছে। জেনারেল উসমানির যুদ্ধকালীন আর্কাইভ। ডো ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। অতিরিক্ত চালাক হয়েও না। সেনাবাহিনী অতিরিক্ত চালাকদের জন্যে নয়। সরি স্যার। টিনের বেড়া, টিনের চালা, ছোট্ট কামরা, দাড়ির চারপাইয়ের এক কোণায় প্রচণ্ড গরমেও উলের চাদর গায়ে আন্দাপীর বসে আছেন। চারপাইয়ের এক কোণায় বিশাল হারিকেনের কাঠ ঠিকমতো লাগানো হয়নি বলে বুনকা বুনকা ধোঁয়া বের হচ্ছে। বাতাসের কারণে ধোঁয়া যাচ্ছে আন্দাপীরের নাকে মুখে। তাতে তাকে বিব্রত মনে হচ্ছে না। চাদরের বাইরে তার ডান হাত বের হয়ে আছে, হাতে মোটা দানার তসবি। দানাগুলির এক একটির রং এক এক রকম। মেজর ফারুকের হঠাৎ মনে হলো, এরকম একটি তসবি ফরিদা পেলে খুশি হতো, মালা বানিয়ে গলায় পড়ত। এ ধরনের চিন্তা মাথায় আসায় ফারুক খানিকটা লজ্জিত বোধ করলেন। ফারুক বললেন, পীর সাহেব, আসসালামু আলাইকুম। আন্দা হাফেজ সালামের জবাবে মাথা নাড়ালেন, মুখে সালামের উত্তর দিলেন না। আন্দা হাফেজ পরিষ্কার শুদ্ধ উর্দুতে বলেন, বিহারির শুদ্ধ উর্দু জানে না। আপনি সৈনিক মানুষ, আপনি কষ্ট করে আমার কাছে এসেছেন। আমি আপনার জন্যে কি করতে পারি বলুন? হুজুর, আমি সৈনিক মানুষ, তা কী করে টের পেলেন? আন্দা হাফেজ হাসতে হাসতে বললেন, আমি কোনো আধ্যাত্মিক ক্ষমতায় এই সংবাদ পাইনি। আপনি বুট পায়ে দিয়ে এসেছেন, বুটের শব্দে টের পেয়েছি। বুট জোড়া খুলে আমার পাশে বসুন। ফারুক তাই করলেন। আন্দাপীর বললেন, সৈনিকদের সম্পর্কে একটি রসিকতা শুনবেন? শুনব। বলা হয়ে থাকে, সৈনিকদের বুদ্ধি থাকে হাঁটুতে। এটা ঠিক না।
তাদের বুদ্ধি থাকে বুট জুতায়। যখন তারা বুট পরে তখন তারা বুদ্ধিশূন্য মানুষে পরিণত হয়। তখন তাদের বুদ্ধি চলে যায় বুট জুতায়। এই কারণে কোনো সৈনিক যখন আমার কাছে আসে আমি তাকে বুট খুলে আমার কাছে বসতে বলি। এখন বলুন আমার কাছে কেন এসেছেন? ফারুক বললেন, আমি একটা কাজ করার পরিকল্পনা করেছি। আমি দোয়া নিতে এসেছি। আন্দাপীর বললেন, আপনার ডান হাতটা আমার দিকে বাড়ান, আমি ধরে দেখি। ফারুক হাত বাড়ালেন। আন্দাপীর দুই হাতে ফারুকের হাত ধরলেন। সাংবাদিক অ্যান্থনি মেসকারেনহাসের কাছে দেওয়া বর্ণনায় মেজর ফারুক হাত ধরাধরির এই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হঠাৎ আর মনে হলো শরীর দিয়ে যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো তার শরীর অবশ হয়ে গেছে। মেজর ফারুকের বর্ণনায় সঙ্গে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাধক অনুকূল ঠাকুরের প্রথম সাক্ষাতের মিল আছে। শীর্ষেন্দু লিখেছেন, ঠাকুর আমার গায়ে হাত রাখা মাত্র আমার শরীরের ভিতর দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো আমার শরীর অবশ হয়ে গেল। আন্দা হাফেজ ফারুকের হাত ছেড়ে দিয়ে বললেন, আপনার পরিকল্পনা অতি বিপজ্জনক এবং অতি ভয়ঙ্কর। কাজটি যদি আপনি নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্যে না করেন তাহলে সফলকাম হবেন এবং বিপদেও পড়বেন না। তবে সময় এখনও আসেনি। যে কোনো কাজের জন্যে নির্ধারিত সময় আছে। ফারুক বললেন, নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি কি আমাকে জানাবেন? জানাবো। ফারুক বললেন, যদি ইজাজত দেন তাহলে আমি উঠব। আন্দা হাফেজ মাথা নাড়ালেন এবং ফারুকের দিকে হাতের তাসবিহ এগিয়ে দিলেন। ক্ষীণ গলায় বললেন, আমার সামান্য উপহার গ্রহণ করুন। এই উপহার আপনার কোনো কাজে আসবে না তা জানি, তবে আপনার প্রিয় কাউকে উপহার দিতে পারবেন। একই জিনিসের নানান ব্যবহার হয়ে থাকে। যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায়। হাতের তসবিহ গলার মালাও হতে পারে। আন্দা হাফেজের কথার মাঝখানেই চারপাইয়ের নিচ থেকে দুটি বিড়াল লাফ দিয়ে হাফেজের দুপাশে বসল। ফারুকের মনে হলো বিড়াল দুটিও অন্ধ। জিপ শহরের দিকে ছুটে চলেছে। ফারুক চোখ বন্ধ করে বসে আছেন। তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে। ঠান্ডা বাতাসও ছেড়েছে। মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি দূরেই হতে থাকবে নাকি এগিয়ে আসবে? বড় ধরনের জাকি খেয়ে জিপ থেমে গেল। ফারুক বললেন, সমস্যা কি? ড্রাইভার বলল, চাকা পাংচার হয়েছে স্যার, স্পেয়ার আছে, 10 মিনিট লাগবে। ফারুক সিগারেট ধরাতে ধরাতে বললেন, টেক ইউর টাইম। ইশতিয়াক বলল, স্যার কি জিপ থেকে নামবেন? ফারুক জবাব দিলেন না। সিগারেট টান দেওয়া মাত্র তার মাথায় আবারও পুরনো পরিকল্পনা চলে এসেছে। শেখ মুজিবকে হত্যা করে দেশে একনায়কতন্ত্রের অবসান ঘটানো। পরিকল্পনা এখন ঈগল পাখি। পাখির দুটি ডানার একটি ডানা হলো সামরিক। হত্যা কিভাবে করা হবে, কারা করবে? দ্বিতীয় ডানা হচ্ছে রাজনৈতিক। এত বড় ঘটনা রাজনৈতিকভাবে কিভাবে সামাল দেওয়া হবে? এই দায়িত্ব নেওয়া হয়েছে তার বায়রা ভাই মেজর রশিদকে। সে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার উপর ভরসা করা যাক। কাগজে কলমে খোঁড়া নিখুঁত পরিকল্পনা বাস্তবে ভেস্তে যায়। তুচ্ছ কারণেই ঘটে। পরিকল্পনা কী কী কারণে জলে ভেসে যেতে পারে ফারুক তা ভাবার চেষ্টা করলেন। 1. পরিকল্পনা বাস্তবায়নের আগেই প্রকাশ পেয়ে যাবে। পরিকল্পনাকারীরা ধরা খাবে। তাদের কোর্ট মার্শাল হবে। পাকিস্তানি ক্যাপ্টেন শামস যেভাবে হতভম্ব চোখে পিস্তলের নলের দিকে তাকিয়েছিল, তাকেই সেইভাবেই কোনো এক পিস্তলের নলের দিকে তাকিয়ে থাকতে হবে। 2. মূল পরিকল্পনা অতি অল্প কিছু মানুষকে জানানো হবে, যাদের দিয়ে কার্য সমাধা করতে হবে। তারা বেঁকে বসতে পারে। তারা বলতে পারে বঙ্গবন্ধুকে হত্যার প্রশ্নই ওঠে না। 3. ফারুকের হাতে ট্যাঙ্কবহর আছে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত 30টি
54টি ট্যাঙ্ক এবং 400 রাউন্ড ট্যাঙ্কের গুলা বাংলাদেশকে উপহার দিয়েছেন। গুলা এখন গাজীপুরের আরডিএনএস ফ্যাক্টরিতে তালাবদ্ধ। ফারুক ট্যাঙ্ক বাহিনীর প্রধান, কিন্তু তার ট্যাঙ্ক গুলা শূন্য, এমনকি মেশিনগানের গুলি পর্যন্ত নেই। এই ট্যাঙ্ক আর খেলনা ট্যাঙ্ক তো একই। জিপ চলতে শুরু করেছে। জিপের চাকা কখন বদল হয়েছে, কখন জিপ চলতে শুরু করেছে, ফারুক কিছুই জানে না। তিনি এতক্ষণ ছিলেন ঘুরের মধ্যে। হঠাৎ গুড় কেটেছে। ফারুক আনন্দে অভিভূত হলেন, কারণ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, ঝুম বৃষ্টি। তার ইচ্ছা করছে জিপ থামিয়ে কিছুক্ষণ রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজেন। তিনি বৃষ্টি বিষয়ক একটি বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছেন, কিছুতেই মনে পড়ছে না। শুধু একটা লাইন মনে আছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। খন্দকার মুশতাকের আগমাসি লেনের বাড়ির দোতলায় মেজর রশিদ বসে আছেন। তার গায়ে সামরিক পোশাক নয়, তিনি আজ নকশিদার পাঞ্জাবি পরেছেন, মাথায় কিস্তি টুপি পরেছেন। তাকে দেখে মনে হবে কিছুক্ষণ আগে তিনি একবার নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন। মেজর রশিদ বললেন, দেশের মহাবিপদ যদি কখনো হয়, আমরা কি আপনাকে পাব? খন্দকার মুশতাক জবাব দিলেন না, ফার্সি হুক্কা টানতে লাগলেন। অতিরিক্ত গরমের কারণে খন্দকার মুশতাকের গায়ে পাতলা সেন্ডো গেঞ্জি, মাথায় নেহেরু টুপি। তার আশা ছিল এই টুপি দেশে জনপ্রিয় হবে, তা হয়নি। মুজিব কোট জনপ্রিয় হয়েছে। কালো রঙের এই কোট পরলে নিজেকে পেঙ্গুইন পাখির মতো লাগে, তারপরেও কপালের ফেরে পড়তে হয়। মেজর রশিদ বললেন, আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম, আপনি জবাব দেননি। প্রশ্নের জবাব জানা বিশেষ প্রয়োজন। প্রশ্নটা আবার করছি, দেশের পরম সংকটে আমরা কি আপনাকে পাব? খন্দকার মুশতাক বললেন, আমরা মানে কারা? সেনাবাহিনী? খন্দকার মুশতাক মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, গরম কি পড়েছে দেখেছেন? ফ্যানের বাতাসে লো হাওয়া। রশিদ বললেন, লো হাওয়া বইতে শুরু করেছে। এই অবস্থায় দেশপ্রেমিকদের কর্তব্য কি? খন্দকার মুশতাক বললেন, খানা খান, কানা দিতে বলি। কানা খাবো না, আমি আপনার কাছে কানা খেতে আসিনি, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এসেছি। মুশতাক বললেন, বাড়িতে আজ মোরগ পোলাও হয়েছে, খেয়ে দেখেন, মুখে অনেক দিন স্বাদ লেগে থাকবে। তাছাড়া আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন, খেতে খেতে বলুন। আমি এখন হ্যাঁ না কিছু বলবো না, আমি শুধু শুনে যাব। মেজর রশিদ বললেন, আপনার সম্পর্কে একটি বিশেষ গল্প প্রচলিত, গল্পটির সত্যমিথ্যা আপনার কাছ থেকে শুনতে চাই। খন্দকার মুশতাক শীতল গলায় বললেন, কী গল্প? একবার নাকি আপনি পরিকল্পনা পরিষদ প্রধান ডক্টর নুরুল ইসলাম এবং বঙ্গবন্ধু নাস্তা খাচ্ছিলেন। হঠাৎ বঙ্গবন্ধু বললেন, গত রাতে আমি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। আপনি জানতে চাইলেন কী স্বপ্ন? বঙ্গবন্ধু বললেন, আমি স্বপ্ন দেখলাম আল্লাহ পাক আমাকে কুরবানির নির্দেশ দিলেন। তারপর ঘুম ভেঙে গেল। এখন আমি কুরবানি দিতে প্রস্তুত। কুরবানি দিতে হয় সবচেয়ে প্রিয়জনকে। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়জন হলো খন্দকার মুশতাক। ভাবছি তাকেই কুরবানি দিব। মেজর রশিদ কথা শেষ করে তাকিয়ে রইলেন। খন্দকার মুশতাক বললেন, শেখ মুজিবের কোনো রসবোধ নেই। ভুল সময়ে ভুল রসিকতা করে তিনি আনন্দ পান, আর আমরা পেঙ্গুইনরা তাকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এটা আমাদের নিয়তি। মেজর রশিদ বললেন, গল্পটায় কি সত্যতা আছে? না। বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে এসেছেন রাও, ভারতের সিক্রেট সার্ভিসের রিসার্চ ও অ্যানালাইসিস উইংয়ের পরিচালক খাও। তিনি এসেছেন পান বিক্রেতার ছদ্মবেশে। শেখ মুজিবুর রহমান বিরক্ত গলায় বললেন, আমি আপনাকে চিনি, অনেকেই আপনাকে চিনে, আপনার ছদ্মবেশ ধরার প্রয়োজন পড়ল কেন? কাউ বললেন, মাঝে মাঝে নিজেকে অন্যরকম ভাবতে ভালো লাগে বলেই ছদ্মবেশ। আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে। মেজর রশিদ, ফারুক, লে কর্নেল উসমানী এই নিয়ে আলোচনায় বসে জেনারেল জিয়াউর রহমানের বাসায়।
এই বিষয়ে আপনাকে তথ্য দিতে এসেছি। শেখ মুজিব বললেন, আপনার অতিরিক্ত সন্দেহপ্রবণ। পানি বিক্রেতার ছদ্মবেশে যে আমার কাছে তথ্য দিতে আসে তার কথায় আমার বিশ্বাস নেই। আপনার সামনে মহাবিপদ আমি পার করেছি। পাকিস্তানের কারাগারে যখন ছিলাম তখন মহাবিপদ আমার গাড়ে বসেছিল। এখন বিপদ গাড় থেকে নেমেছে। গাড় থেকে নামেনি স্যার। শেখ মুজিব বললেন, যাদের কথা আপনি বলছেন তারা আমার সন্তান সম। আমি এই আলোচনা আর চালাবো না। আমার শরীরটা ভালো না। যদি কিছু মনে না করেন তাহলে আমি ঘুমোতে যাব। স্যার, আপনি ভুল করেছেন। ভুল আমি করছি না, আপনারা করছেন। আমার কথা আপনি আমলে নিচ্ছেন না, ভালো কথা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা কি আমলে নেবেন? শেখ মুজিব উঠে দাঁড়ালেন। পান বিক্রেতার সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া তার কাছে অর্থহীন মনে হলো। এখানেই শেষ করছি এপিসোড 4। দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি কেমন লাগছে।